আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897। অ্যাক্ট নম্বর 10 অব 1897। চলুন আইনটির গুরুত্বপূর্ণ ধারাগুলো সহজভাবে বুঝে নিই। ধারা 1 সংক্ষিপ্ত নাম। এই আইনকে দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 বলা হয়। সহজভাবে বললে, এই আইনটি 1897 সালের 11 মার্চ পাস হয়েছে। এর কাজ হল বাংলাদেশের সব আইনে ব্যবহৃত সাধারণ শব্দ ও বাক্যাংশের একটি নির্দিষ্ট অর্থ ঠিক করে দেওয়া, যাতে একেক আইনে একই শব্দের একেক মানে না হয়। ধারা 2 বাতিল। এই ধারাটি 1903 সালে বাতিল করা হয়েছে, এখন আর কার্যকর নেই। ধারা 3 সংজ্ঞাসমূহ ডেফিনিশনস। এই আইনে এবং পরবর্তী সকল সংসদীয় আইনে নিচের শব্দগুলো সাধারণত এই অর্থে ব্যবহার হবে। এবার গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো। সহায়তা করা, অ্যাবেট দণ্ডবিধি অনুযায়ী অপরাধে সহায়তা করা। সংসদীয় আইন, সংসদ কর্তৃক পাশকৃত যে কোনো আইন। কাজ, অ্যাক্ট অপরাধের ক্ষেত্রে একটি কাজ, ধারাবাহিক কাজ বা অবৈধভাবে কিছু না করাও অন্তর্ভুক্ত। অ্যাডভোকেট, বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত আইনজীবী। হলফনামা, অ্যাফিডেভিট, শপথপত্র, শপথ নিতে অপারগ হলে ঘোষণাপত্র ও হলফনামা। আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাংলাদেশ আইন, বাংলাদেশে বলবৎ যে কোনো আইন, অধ্যাদেশ, বিধি বা উপবিধি। কালেক্টর, জেলার রাজস্ব বিভাগের প্রধান কর্মকর্তা, ডেপুটি কমিশনার সহ। আরম্ভ, কমেন্সমেন্ট, কোনো আইন যেদিন কার্যকর হয় সেই দিন। কমিশনার, বিভাগের রাজস্ব প্রশাসনের প্রধান। সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। দলিল, ডকুমেন্ট, যে কোনো উপায়ে লেখা, প্রকাশিত বা বর্ণিত যে কোনো বিষয়। অর্থবছর 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। সরল বিশ্বাস, গুড ফেইথ, সৎভাবে করা কাজ, একটু অসাবধানে হলেও সরল বিশ্বাস হতে পারে। সরকার, 26 মার্চ 1971 পর, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। অস্থাবর সম্পত্তি, জমি এবং জমির সাথে স্থায়ীভাবে যুক্ত সবকিছু। কারাদণ্ড, দণ্ডবিধি অনুযায়ী যে কোনো ধরনের কারাবাস। স্থানীয় কর্তৃপক্ষ, পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পঞ্চায়েত ইত্যাদি। ম্যাজিস্ট্রেট, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তি। মাস, মান্থ, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মাস। চলমান সম্পত্তি, জমি ছাড়া বাকি সব সম্পদ। অপরাধ, অফেন্স, যে কোনো আইনে শাস্তিযোগ্য যে কোনো কাজ বা কাজ না করা। গেজেট, বাংলাদেশ সরকারি গেজেট। সংসদ, পার্লামেন্ট, জাতীয় সংসদ, হাউস অব দ্য নেশন। ব্যক্তি, পার্সন, শুধু মানুষ নয়, কোম্পানি, সমিতি বা যে কোনো সংগঠনও। ধারা 4 আগের আইনে নতুন সংজ্ঞা প্রযোজ্য। ধারা 3 এ দেওয়া কিছু শব্দের অর্থ, যেমন অ্যাফিডেভিট, অ্যাডভোকেট, ফাদার, পার্সন, ইয়ার ইত্যাদি 1868 সালের পরের সব আইনেও খাটবে। কিছু শব্দ, চ্যাপ্টার, অফেন্স, শেডিউল ইত্যাদি 1887 সালের পরের আইন প্রবিধানেও খাটবে। সহজভাবে বললে, এই সংজ্ঞাগুলো শুধু নতুন আইনে নয়, পুরনো আইনেও ব্যবহার করা যাবে। ধারা 5 আইন কখন কার্যকর হবে। আইনে কার্যকর হওয়ার তারিখ লেখা না থাকলে। পুরনো 1971 আগের আইনের জন্য সম্মতি অ্যাসেন্ট পাওয়ার দিন থেকে কার্যকর ধরা হবে। অন্য আইনের জন্য গেজেটে প্রকাশের দিন থেকে কার্যকর ধরা হবে। কিছু না বলা থাকলে আইন তার শুরুর তারিখের আগের দিন শেষ হওয়ার সাথে সাথেই কার্যকর হয়ে গেছে বলে ধরা হয়। ধারা 6 আইন বাতিল হলে তার প্রভাব। কোনো আইন বাতিল হলে অন্য কিছু না বলা থাকলে এর মানে এই নয় যে আগে বাতিল হওয়া কিছু ফিরে আসবে। আগে যা করা বা ভোগ করা হয়েছে তা বাতিল হবে। কারো অর্জিত অধিকার, দায় বা শাস্তি মুছে যাবে। চলমান মামলা বা প্রতিকার বন্ধ হবে। সহজভাবে বললে, পুরনো আইনের অধীনে যা ঘটেছে তা ঠিকই থাকবে, মামলা চলবে, শাস্তি হবে যেন বাতিলকারী আইনটি আসেইনি। ধারা 7 বাতিল হওয়া আইন পুনরায় চালু করা। কোনো বাতিল আইন বা আইনের অংশ আবার চালু করতে হলে নতুন আইনে স্পষ্টভাবে লিখতে হবে যে এটি পুনরায় চালু করা হচ্ছে। শুধু ইঙ্গিত দিয়ে বা ধরে নিয়ে পুনরায় চালু করা যাবে না। এই নিয়ম 1868 সালের পরের সব আইন এবং 1887 সালের পরের সব প্রবিধানেও প্রযোজ্য। ধারা 8 বাতিল আইনের রেফারেন্স কিভাবে বুঝতে হবে। কোনো পুরনো আইনের কোনো অংশ বাতিল করে যদি নতুনভাবে আবার লেখা হয়, অন্য আইন বা দলিলে থাকা পুরনো রেফারেন্স নতুন রিএনাক্টেড অংশকেই বোঝাবে যদি না ভিন্ন উদ্দেশ্য স্পষ্ট থাকে। সহজভাবে বললে, পুরনো রেফারেন্স স্বয়ংক্রিয়ভাবে নতুন আইনের দিকে চলে যায়। ধারা 9 সময়ের শুরু ও শেষ বোঝানো। ফ্রম থেকে শব্দ ব্যবহার করলে প্রথম দিনটি বাদ ধরা হবে। টু পর্যন্ত শব্দ ব্যবহার করলে শেষ দিনটি অন্তর্ভুক্ত ধরা হবে। এই নিয়ম 1868 সালের পরের আইন এবং 1887 সালের পরের প্রবিধানে প্রযোজ্য। ধারা 10 সময় গণনার নিয়ম। কোনো আইন অনুযায়ী আদালত বা অফিসে নির্দিষ্ট দিনে বা সময়সীমার মধ্যে কাজ করতে বলা হলে শেষ দিন আদালত বা অফিস বন্ধ থাকলে পরবর্তী খোলার দিনে কাজ করলেও তা সময়মতো করা হয়েছে বলে গণ্য হবে। ব্যতিক্রম, লিমিটেশন অ্যাক্ট 1877 প্রযোজ্য হলে এই নিয়ম খাটবে না। এই নিয়ম 1887 সালের পরের সব আইন ও প্রবিধানে প্রযোজ্য। ধারা 11 দূরত্ব মাপার নিয়ম।
আইনে কোনো দূরত্বের কথা বলা হলে অন্য কিছু না বলা থাকলে সেই দূরত্ব সরলরেখায় ও সমতলে স্ট্রেইট লাইন হরাইজন্টাল প্লেন মাপতে হবে। সহজভাবে বললে, মানচিত্রে সোজা রেখায় মাপার মতো পাহাড় উঁচু-নিচু হিসাব করে নয়। ধারা 12 শুল্ক ট্যাক্স অনুপাতে ধরা। কোনো পণ্যের নির্দিষ্ট পরিমাণ ওজন বা মূল্যের উপর কাস্টমস বা এক্সাইজ ডিউটি থাকলে বেশি বা কম পরিমাণেও একই হারে অনুপাতে শুল্ক ধরা হবে। সহজভাবে বললে, উদাহরণ 1 কেজিতে 10 টাকা শুল্ক হলে 2 কেজিতে 20 টাকা। ধারা 13 লিঙ্গ ও সংখ্যা সংক্রান্ত নিয়ম। পুরুষবাচক শব্দ যেমন হি ব্যবহার করলে তাতে মহিলারাও অন্তর্ভুক্ত থাকবেন। একবচন শব্দ বহুবচনকেও বোঝাবে এবং বহুবচন শব্দ একবচনকেও বোঝাবে। ধারা 13 বাতিল করা হয়েছে। ধারা 14 ক্ষমতা একবার নয় বারবার প্রয়োগ করা যাবে। কোনো আইনে কাউকে কোনো ক্ষমতা দেওয়া হলে অন্য কিছু না বলা থাকলে সেই ক্ষমতা প্রয়োজন অনুযায়ী বারবার প্রয়োগ করা যাবে। ধারা 15 নিয়োগের ক্ষমতা থাকলে নাম দিয়ে বা পদবি দিয়েও নিয়োগ। কাউকে কোনো পদে নিয়োগ দেওয়ার ক্ষমতা থাকলে অন্য কিছু না বলা থাকলে ব্যক্তির নাম বা তার পদবি পদমর্যাদা উল্লেখ করে নিয়োগ দেওয়া যাবে। ধারা 16 নিয়োগের ক্ষমতা থাকলে বরখাস্ত সাসপেন্ড করার ক্ষমতাও থাকবে। কাউকে নিয়োগ দেওয়ার ক্ষমতা যার হাতে থাকে অন্য কিছু না বলা থাকলে তার হাতে সেই নিযুক্ত ব্যক্তিকে সাসপেন্ড বা বরখাস্ত করার ক্ষমতাও থাকবে। ধারা 17 পদের নাম বললেই বর্তমান দায়িত্বে থাকা ব্যক্তিকে বোঝাবে। আইনে কোনো পদের সরকারি নাম যেমন ডেপুটি কমিশনার লিখলেই বর্তমানে ওই দায়িত্বে থাকা বা সাধারণত ওই কাজ করা ব্যক্তিকে বোঝাবে। ধারা 18 উত্তরসূরিদের ক্ষেত্রে নিয়ম। আইনে কোনো কর্মকর্তা বা প্রতিষ্ঠানের কথা বলা হলে ধারাবাহিকতা থাকলে তা তাদের ভবিষ্যৎ উত্তরসূরিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ধারা 19 প্রধান কর্মকর্তার দায়িত্ব মানে অধস্তনদেরও দায়িত্ব। আইনে কোনো অফিসের প্রধান বা উচ্চপদস্থ কর্মকর্তার দায়িত্বের কথা বলা থাকলে তার অনুপস্থিতিতে বৈধভাবে দায়িত্ব পালনকারী ডেপুটি বা অধস্তন কর্মকর্তার ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। ধারা 20 আদেশনিয়মের শব্দের অর্থ মূল আইন থেকেই নেওয়া হবে। কোনো আইন যদি কাউকে নোটিফিকেশন আদেশ নিয়ম বা বাইলজ জারি করার ক্ষমতা দেয় সেগুলোতে ব্যবহৃত শব্দের অর্থ মূল আইনে দেওয়া অর্থেই বোঝাবে প্রসঙ্গ ভিন্ন কিছু না বোঝালে। ধারা 21 নিয়ম বানানোর ক্ষমতা মানে পরিবর্তন বাতিল করার ক্ষমতাও। কাউকে নোটিফিকেশন আদেশ নিয়ম বা বাইলজ জারি করার ক্ষমতা দেওয়া হলে একই পদ্ধতি ও শর্ত মেনে সেগুলো সংশোধন পরিবর্তন বা বাতিল করার ক্ষমতাও অন্তর্ভুক্ত থাকবে। ধারা 22 আইন কার্যকর হওয়ার আগেই নিয়ম বানানো যাবে। কোনো আইন পাস হওয়ার সাথে সাথেই কার্যকর না হলেও সেই আইনের অধীনে নিয়ম বাইলজ বা আদেশ জারির ক্ষমতা পাস হওয়ার পরই ব্যবহার করা যাবে। তবে এসব নিয়ম বা আদেশ কার্যকর হবে মূল আইন কার্যকর হওয়ার পর। ধারা 23 পূর্বপ্রকাশনার পর নিয়ম বানানোর শর্ত। খসড়া নিয়ম প্রথমে প্রকাশ করতে হবে যাতে প্রভাবিতরা জানতে পারেন। কর্তৃপক্ষ উপযুক্ত পদ্ধতিতে বা সরকার নির্দেশিত পদ্ধতিতে প্রকাশ করবে। খসড়ার সাথে একটি তারিখ দিতে হবে যার পর থেকে বিবেচনা করা হবে। সেই তারিখের আগে পাওয়া আপত্তি বা পরামর্শ বিবেচনা করতে হবে। গেজেটে প্রকাশিত হলেই ধরে নেওয়া হবে নিয়মটি সঠিকভাবে বানানো হয়েছে। 24 পুরনো আইন বাতিল করে নতুনভাবে পাস করলে আগের আদেশনিয়ম বহাল। পুরনো আইনের অধীনে করা নিয়োগ আদেশ নিয়ম ইত্যাদি নতুন আইনের সাথে সাংঘর্ষিক না হলে বহাল থাকবে। নতুন কিছু দিয়ে প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত সেগুলো চলবে এবং নতুন আইনের অধীনেই করা হয়েছে বলে ধরা হবে। ধারা 25 জরিমানা আদায়ের নিয়ম। কোনো আইন বা নিয়মের অধীনে জরিমানা হলে তা আদায় পেনাল কোডের 63 থেকে 70 ধারা এবং ফৌজদারি কার্যবিধির ওয়ারেন্ট জারি কার্যকর করার নিয়ম প্রযোজ্য হবে যদি ভিন্ন কিছু না বলা থাকে। ধারা 26 একই কাজ 2 বা একাধিক আইনে অপরাধ হলে। একই কাজ বা ওমিশন 2 বা ততোধিক আইনে অপরাধ হলে যে কোনো একটি আইনে বিচার ও শাস্তি দেওয়া যাবে। একই অপরাধের জন্য 2 বার শাস্তি দেওয়া যাবে না। ধারা 27 ডাকযোগে পাঠানো বললে কি বোঝাবে? সঠিক ঠিকানায় খাম লিখে ডাকমাশুল দিয়ে রেজিস্টার্ড পোস্টে পাঠালেই আইনগতভাবে পাঠানো হয়েছে বলে গণ্য হবে। প্রমাণ না থাকলে সাধারণ ডাক ব্যবস্থায় যেদিন পৌঁছানোর কথা সেদিন পৌঁছেছে বলে ধরা হবে। ধারা 28 আইনের নাম উল্লেখ করার নিয়ম। অন্য কোনো আইনকে তার সংক্ষিপ্ত নাম বাংলা অনুবাদ নম্বর ও সাল দিয়ে উল্লেখ করা যাবে। কোনো ধারা বা উপধারাকে নম্বর দিয়ে উল্লেখ করা যাবে। আইনের একটি অংশ যেমন ধারা 5 থেকে 10 বললে শুরু ও শেষের ধারাও অন্তর্ভুক্ত থাকবে। ধারা 29 পুরনো আইনের ব্যাখ্যায় প্রভাব পড়বে না। জেনারেল ক্লজেস অ্যাক্টের ব্যাখ্যানিয়ম এই আইন কার্যকর হওয়ার পরের আইন নিয়ম বোঝার জন্য। এর আগে তৈরি কোনো আইন বা নিয়মের অর্থ এই নিয়মে বদলে যাবে না এমনকি সেই পুরনো আইন পরে সংশোধিত হলেও। ধারা 30 অর্ডিন্যান্সের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য। এই আইনে যেখানে অ্যাক্ট অব পার্লামেন্ট শব্দ আছে ধারা 5 ছাড়া সেখানে সাংবিধানিক ক্ষমতা বলে বা রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্সকেও আইন বলে গণ্য করা হবে। এবার খুব সংক্ষিপ্ত পুনরালোচনা। ধারা 3 এর কিছু শব্দের সংজ্ঞা 1,86,887 সালের পরের পুরনো আইনেও প্রযোজ্য হবে। তারিখ উল্লেখ না থাকলে আইন সম্মতির দিনে বা গেজেট প্রকাশের দিনে কার্যকর হয়।
আইন বাতিল হলেও আগে অর্জিত অধিকার দায় শাস্তি চলমান মামলা কিছুই বাতিল হয় না। পুরনো আইনের টেক্সট পরিবর্তনকারী আইন বাতিল হলেও সেই পরিবর্তন বহাল থাকে। বাতিল আইন পুনরায় চালু করতে চাইলে স্পষ্টভাবে লিখতে হবে। পুরনো ধারার রেফারেন্স অটোমেটিক নতুন রিএনাক্টেড ধারাকে বোঝাবে। ফ্রম অর্থাৎ প্রথম দিন বাদ টু অর্থাৎ শেষ দিন সহ। আদালত অফিস বন্ধ থাকলে পরের খোলার দিনে কাজ করলেও সময়মতো গণ্য হবে। দূরত্ব মাপতে হবে সরলরেখায় সমতলে। শুল্ক ট্যাক্স পরিমাণ অনুযায়ী অনুপাতে ধরা হবে। পুরুষবাচক শব্দে মহিলারাও অন্তর্ভুক্ত একবচন বহুবচন একে অপরকে বোঝাবে। দেওয়া ক্ষমতা বারবার প্রয়োগ করা যাবে। নিয়োগ নাম দিয়ে বা পদবি দিয়েও করা যাবে। নিয়োগের ক্ষমতা থাকলে বরখাস্ত সাসপেন্ডের ক্ষমতাও থাকবে। পদের নাম বললেই বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বোঝাবে। প্রতিষ্ঠান কর্মকর্তার কথা বললে উত্তরসূরিরাও অন্তর্ভুক্ত। প্রধানের দায়িত্বের কথা বললে অধস্তনরাও দায়িত্বে থাকলে অন্তর্ভুক্ত। আদেশনিয়মের শব্দের অর্থ মূল আইন থেকেই নেওয়া হবে। নিয়ম বানানোর ক্ষমতা মানে পরিবর্তন বাতিলের ক্ষমতাও। আইন কার্যকর হওয়ার আগেই নিয়ম তৈরি করা যাবে কিন্তু কার্যকর হবে আইন চালু হলে। পূর্ব প্রকাশনার শর্ত থাকলে খসড়া প্রকাশ তারপর আপত্তি শোনা তারপর গেজেটে প্রকাশই প্রমাণ। পুরনো আইন বাতিল করে নতুন পাস হলে আগের আদেশনিয়ম বহাল থাকবে সাংঘর্ষিক না হলে। জরিমানা আদায় পেনাল কোড ও ফৌজদারি কার্যবিধির প্রযোজ্য। একই কাজ একাধিক আইনে অপরাধ হলে যেকোনো একটিতে বিচার হবে, দুইবার শাস্তি না। রেজিস্টার ডাকে ঠিকমতো পাঠালেই পাঠানো হয়েছে গণ্য হবে। আইনের নাম নম্বরসাল দিয়ে উল্লেখ করা যাবে, অংশ উল্লেখ করলে শুরুশেষ দুটোই অন্তর্ভুক্ত। এই আইনের ব্যাখ্যানিয়ম পুরনো এর আগের আইনে প্রভাব ফেলবে না। অ্যাক্ট অব পার্লামেন্ট বললে অর্ডিন্যান্সও অন্তর্ভুক্ত গণ্য হবে। এখানেই দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর সহজ ব্যাখ্যা শেষ।